Assalamu alaikum. Hello my dear students. How are you getting on? I hope you are spending a very busy time with your study. Welcome to my class. It's me, Nazma Sultana, lecturer, Department of English, Marston College. Students, the content of today's video class is gap filling activities. You know that in your syllabus there are two types of gap filling. One is fill in the blanks with clues and another is fill in the blanks without clues. In with clues, you will get words from where you have to choose suitable words. But in without clues, you won't get any words. Our today's topic is first one. I mean gap filling with clues. If you have good control over grammar, you can use right word in a right place rightly. If you have not that, it can be seen that word is right or gap is right, but your using is incorrect. Then you will get no marks. So to fill in the gaps, you have to follow some rules. শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে তোমরা নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আনসার করার চেষ্টা করো, যেটা একেবারেই ভুল পদ্ধতি। তুমি যদি সতর্ক থেকে নিয়ম নীতি মেনে আনসার করো তাহলে দেখবে খুব ভালো একটা স্কোর করতে পারছো। গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে অসংখ্য রুলস রয়েছে, কিন্তু তার মধ্যে যেগুলো পরীক্ষায় প্রায়শই এসে থাকে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো রুলসগুলো দেখি, কিন্তু তার আগে অবশ্যই তোমার কাছে খাতা এবং কলম নিয়ে রাখবে এবং ভিডিওটি দেখার পাশাপাশি রুলসগুলো খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ এর ক্ষেত্রে তুমি যদি ভালো মার্কস পেতে চাও তাহলে প্রিপোজিশন, আর্টিকেলস এবং পার্টস অফ স্পিচ এর উপরে তোমার একটা ভালো দখল থাকতে হবে। তোমরা জানো এটা কোয়েশ্চেন নাম্বার 1 এ থাকে এবং টোটাল 10 গ্যাপস থাকে। প্রত্যেকটি গ্যাপের জন্য তোমরা 0.5 করে মার্কস পাও। ইন টোটাল মার্কস হচ্ছে 5। রুল নাম্বার 1, আর্টিকেলস প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। গ্যাপের পূর্বে আর্টিকেলস থাকলে গ্যাপ স্থানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই ধারাবাহিকতায় পার্টস অফ স্পিচের অবস্থান হতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এখানে দেখো আমরা একটা অ্যান ব্যবহার করেছি, আর্টিকেল ব্যবহার করেছি, আর এটা একটা যদি গ্যাপ থাকে তাহলে আমরা এরপরে নাউন ব্যবহার করেছি, ম্যান। ম্যান ইজ এ নাউন। তাহলে আর্টিকেল এবং নাউন এর মাঝে আমরা কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ পাচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখো, দিস ইজ আ ভেরি নাইস পেন। তাহলে আমরা এখানে এ আর্টিকেল পেয়েছি আর পেন ইজ এ নাউন, আর মাঝে আমরা কি পেয়েছি? অ্যাডভার্ব, ভেরি এন্ড নাইস, অ্যাডজেক্টিভ। তাহলে রুলসটা আমরা মনে রাখবো। রুল 2, আর্টিকেলস প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, গ্যাপের পূর্বে যদি আর্টিকেল, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে এবং গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে আমরা গ্যাপ স্থানে ভার্ব ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো সেন্টেন্সে মিনিং ওয়াইজ। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, আই স এ ভেরি নাইস কালার্ড শাড়ি অ্যাট নিউ মার্কেট। এখানে দেখো আমরা কালার্ড এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। তার পূর্বে কি আছে? নাইস। নাইস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর তারপরে আমরা কি পেয়েছি? নাউন, শাড়ি। এই শব্দটি একটি নাউন। বুঝতে পারছো স্টুডেন্টরা? আচ্ছা, এরপরে আমরা নেক্সট রুলসে যাই। রুল 3, পজিটিভ। পজিটিভ গুলো কি? আমরা দেখতে পাচ্ছি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। এই পজিটিভের পরে সবসময় নাউন আসবে। অর্থাৎ আমরা গ্যাপের পূর্বে যদি পজিটিভ পাই, অর্থাৎ এই ওয়ার্ডগুলো পাই, তাহলে আমরা অবশ্যই এখানে একটা নাউন ব্যবহার করব। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, হার ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। দেখো এটা যদি গ্যাপ হয় তাহলে আমরা পূর্বে যেহেতু হার পেয়েছি দ্যাটস ওয়াই আমরা এখানে একটা নাউন ব্যবহার করেছি। রুল নাম্বার 4, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে আমরা এদের পরে অবশ্যই নাউন ব্যবহার করব।
এক্সাম্পল দেখো, হি হ্যাজ স্ট্রেংথ টু ক্যারি দ্য লোড। তাহলে দেখো এখানে কিন্তু আমরা হ্যাজ কে কি হিসেবে পেয়েছি, মেইন ভার্ব হিসেবে পেয়েছি। দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্রেংথ এই শব্দটি একটি নাউন। তাহলে আমরা অক্সিলারি ভার্ব না, কিন্তু এটা একটা মেইন ভার্ব। দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করেছি, নাউন ব্যবহার করেছি। কিন্তু যদি সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো হি হ্যাজ এখানে কি হচ্ছে, এখানে অক্সিলারি ভার্বের কাজ করছে। দ্যাটস ওয়াই আমরা ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করেছি। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আমরা এবার চলে যাই রুল নাম্বার 5 এ। দেখো এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, ভার্ব দেখতে পাচ্ছি, লুক, রিমেইন, বিকাম, স্মেল, ফিল, সাউন্ড। এদের পরে সবসময় একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। শি লুকস বিউটিফুল। তাহলে লুকস এখানে একটা ভার্ব ব্যবহার হয়েছে। আমরা জেনেছি এই ভার্বগুলোর পরে কি আসবে, অ্যাডজেক্টিভ আসতে পারে অথবা অ্যাডভার্ব আসতে পারে। তাহলে বিউটিফুল এখানে একটা অ্যাডজেক্টিভ। হি ফিলস ওয়েল। দেখো ওয়েল একটা অ্যাডভার্ব, ফিলস এর পরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করেছি। রুল 6, প্রিপোজিশন প্লাস নাউন অর প্রোনাউন। প্রিপোজিশন এর পর গ্যাপ থাকলে গ্যাপের স্থানে আমরা কি করব, নাউন অথবা প্রোনাউন ব্যবহার করব। তাহলে আমরা খেয়াল রাখবো, এখানে যখন আমরা কোনো প্রিপোজিশন পাই, অর্থাৎ গ্যাপের পূর্বে যদি কোনো প্রিপোজিশন পাই, তাহলে আমরা গ্যাপ স্থানে নাউন অথবা প্রোনাউন ব্যবহার করব। তাহলে আমরা একটি রুলস দেখি, এক্সাম্পল দেখি। হি ইজ কনফাইন্ড ইন জেল। দেখো ইন এখানে একটি প্রিপোজিশন, আর তারপরে আমরা জেল শব্দ ব্যবহার করেছি, এটা একটি নাউন। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল দেখতে পাই, ইউ ক্যান রিলাই অন হিম। দেখো এখানে অন কিন্তু একটা প্রিপোজিশন, আর এর পরে আমরা কি ব্যবহার করেছি এটা বলতে পারবে? ইয়েস, আমরা এখানে একটি প্রোনাউন ব্যবহার করেছি। ওকে, তো সেন্টেন্সের মিনিং ও ওয়াইজ আমরা এখানে প্রোনাউন বা নাউন ব্যবহার করতে পারি। রুল নাম্বার 7, am, is, are, was, were যদি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমরা এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এটা ঠিক সেই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর রুলস এর মতো কিন্তু শিক্ষার্থীরা। তাহলে কি হয়েছে, আমরা am, is, are যদি সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমরা এদের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। কিন্তু যদি am, is, are, was, were অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু মেইন ভার্ব হয় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, আর না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা উদাহরণ দেখি। হি ইজ রানিং। দেখো এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাই আমরা ভার্বের সাথে কি করেছি, আইএনজি যুক্ত করেছি। আর নেক্সট ওয়ান দেখতে পাই, দ্য লেটার ইজ রিটেন বাই মুসা। তার মানে কি, এটা একটা প্যাসিভ ভয়েস করা হয়েছে, এখানে সেন্টেন্সটা প্যাসিভ। দ্যাটস ওয়াই আমরা অক্সিলারি ভার্বের পরে, অর্থাৎ ইজ অক্সিলারি ভার্বের পরে আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? ওকে। শিক্ষার্থীরা, তোমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আনসার করো, তখন সাধারণত দুই ধরনের ভুল করো। হয় তোমরা সঠিক শব্দ চয়েস করতে পারো না, অথবা অর্থ বুঝতে পারো না, এবং অনেক সময় সঠিক শব্দ চুজ করো কিন্তু গ্রামারের সঠিক ব্যবহার করতে পারো না। তাই অর্থ এবং প্রসঙ্গের অর্থের ওপর নিয়ন্ত্রণের পাশাপাশি গ্রামাটিক্যাল অ্যাকুরেসি গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো পরবর্তী রুলসগুলো দেখে ফেলি। রুল নাম্বার 8, দা প্লাস নাউন অফ নাউন। অর্থাৎ নাউন অফ নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা সেখানে ডেফিনিট আর্টিকেল দা বসাবো। আমরা একটি এক্সাম্পল দেখি। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু রিমুভ ডার্কনেস। তাহলে দেখো এখানে একটা নাউন পেয়েছি, আবার অফ, তারপর দেখো এডুকেশন ইজ অলসো এ নাউন। তাহলে আমরা নাউন অফ নাউনের পূর্বে আর্টিকেল দা ব্যবহার করব। রুল নাম্বার 9,
মডালস গুলো দেখো, ক্যান, কুড, উড, শুড, মাস্ট, মে, মাইট। এই মডালের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমরা এক্সাম্পল দেখতে পারি, হি ক্যান রাইট দ্য লেটার। ক্যান এখানে মডাল অক্সিলারি ভার্ব এবং এরপরে আমরা ভার্বের কি করেছি, প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। কিন্তু যদি মডালস এর পরে বি আসে তাহলে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাজেক্টিভ ব্যবহার করব। তাহলে আমরা দেখি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। তাহলে ক্যান বি ব্যবহার করেছি, দ্যাটস ওয়াই ভার্বটা কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর যদি আমরা অর্থ অনুসারে কোনো অ্যাজেক্টিভ মিনিং দেই তাহলে সেক্ষেত্রে বি এর পরে কি ব্যবহৃত হবে, বি এর পরে মে বি এর পরে কি ব্যবহার করেছি আমরা, হ্যাপি, অর্থাৎ ইট ইজ অ্যান অ্যাজেক্টিভ। রুল নাম্বার 10, দা প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা একটু ব্যাখ্যাতে চাই কিভাবে এটা হলো। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা জানি সবসময় আমরা আর্টিকেল দা ব্যবহার করে থাকি, আর নাউনের পূর্বে সাধারণত কি বসে থাকে, অ্যাজেক্টিভ বসে থাকে। ঠিক আছে, তাহলে হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য লোকালিটি। তাহলে ডেফিনিট আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি নাউন থাকে তাহলে আমরা তার স্থলে অ্যাজেক্টিভের কি ফর্ম বসাবো, সুপারলেটিভ ফর্ম বসাবো। ঠিক আছে, তাহলে এখানে রিচের সুপারলেটিভ ফর্ম হলো রিচেস্ট। রুল নাম্বার 11, সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব। দেখো, কোন সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের মাঝে গ্যাপ থাকলে গ্যাপের স্থানে অ্যাডভার্ব বসে। ঠিক আছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে গ্যাপ থাকলে আমরা কি ব্যবহার করব, অ্যাডভার্ব ব্যবহার করব। যেমন দেখো, হি ইজ নাও গোয়িং টু স্কুল। এখানে দেখো সাবজেক্ট হি এবং গোয়িং এই দুইটার মাঝে আমরা অ্যাডভার্ব পেয়েছি নাও। আবার হি অফেন গোজ দেয়ার, এখানেও তাই সাবজেক্ট হি এবং গোজ ভার্ব এর মাঝে আমরা কি ব্যবহার করেছি, একটা অ্যাডভার্ব ব্যবহার করেছি। রুল নাম্বার 12, কোরিলেটিভ কনজাংশনস। কোরিলেটিভ শিক্ষার্থীরা, তোমরা কোরিলেটিভ কনজাংশন গুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে এবং মনে রাখতে হবে। সেগুলো কি কি, অর্থাৎ যেগুলো জোড়ায় জোড়ায় আছে এই জাতীয় কোরিলেটিভ গুলো অবশ্যই মনে রাখবে। যেমন as, so dot as, so that, that, either এর পরে আমরা or ইউজ করব, neither থাকলে nor ইউজ করব, not only থাকলে but also আসবে। তো আমরা যদি পূর্বেরটা জেনে থাকি তাহলে পরে কি হবে সেটা কিন্তু বুঝতে পারবো। একটা এক্সাম্পল দেখি, the sum is too difficult to solve। তাহলে আমরা যখন এখানে to ব্যবহার করছি, আমাদের রুলসটা জানা থাকলে আমরা এখানে to ব্যবহার করতে আমাদের সহজ হবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? রুল নাম্বার 13, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। তাহলে দেখো, আমরা যখন গ্যাপের পূর্বে আর্টিকেল পাচ্ছি এবং এর পরে প্রিপোজিশন আসছে, তখন আমরা আর্টিকেলের পরে এবং প্রিপোজিশনের পূর্বে একটা নাউন বসাবো, অর্থাৎ এমন একটা শব্দ চয়েস করব যেটা অবশ্যই নাউন হতে হবে। আমরা তাহলে একটু এক্সাম্পল দেখে আসি। She has drawn a picture for me. দেখো এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ একটা আর্টিকেল, এরপরে আমরা পিকচার নাউন, তারপরে কিন্তু প্রিপোজিশন কি পাচ্ছি, ফর। তাহলে ফর প্রিপোজিশনের পূর্বে আমরা একটা নাউন পাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীরা? রুল নাম্বার 14 and the last one, some, any, few, a few, little, a little, many, more, much, only, every, each, no এর পরে এই শব্দগুলোর পরে সবসময় মনে রাখবে যে শব্দ আসবে সেটা হচ্ছে নাউন ফর্ম হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা গ্যাপের পূর্বে যদি এই শব্দগুলো পাই তাহলে অবশ্যই মনে রাখবে যে গ্যাপ স্থানে একটি নাউন বসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি হ্যাজ ডান মেনি জবস। দেখো মেনি এখানে আমরা ব্যবহার করেছি, এরপরে কি হবে, একটা নাউন হবে। তাহলে জবস হলো একটি নাউন। শিক্ষার্থীরা, এখন আমরা দুটো বোর্ড কোয়েশ্চেন সলভ করব। প্রথমটি নিয়েছি কুমিল্লা বোর্ড 2020 থেকে। আমরা একটু ফার্স্টে ইনস্ট্রাকশন পড়ে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। You maybe need to change the forms of the words.
You may need to use one word more than once. শিক্ষার্থীরা, তোমাদের এখানে যে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এগুলো তোমরা ফর্ম চেঞ্জ করতে পারবে এবং তুমি চাইলে একটি ওয়ার্ড প্রয়োজন হলে একটি ওয়ার্ড একাধিকবার ব্যবহার করতে পারবে। তো চলো আমরা প্যাসেজটি আগে পড়ে ফেলি। আমি কোয়েশ্চেনের আনসার করার সুবিধার্থে এটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। ফার্স্ট পার্টটা আমরা একটু রিডিং করে নিই। Without effort, there can be no dash in life. Life loses its interest, dash, there is no struggle. Games become dash if there is no competition, dash them. And if the result can be dash, foreseen. শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো খুব সহজ একটি প্যাসেজ দেওয়া হয়েছে এখানে। আমরা ফার্স্ট লাইন থেকে আনসারটা কি হতে পারে একটু দেখি। উইদাউট এফোর্ট দেয়ার ক্যান বি নো ড্যাশ ইন লাইফ। দেখো, গ্যাপ স্থানের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে গ্যাপ স্থানে সবসময় নাউন ব্যবহৃত হয়। তাহলে এখানে নো একটি অ্যাডজেক্টিভ, তাহলে নাউন হিসেবে আমরা কি আনসার পাচ্ছি? সাকসেস। ওকে, লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট, ড্যাশ দেয়ার ইজ নো স্ট্রাগল। তাহলে জীবন তার ইন্টারেস্ট হারায়, ড্যাশ দেয়ার ইজ নো স্ট্রাগল। স্টুডেন্ট, ক্যান ইউ গেস আনসারটা কি হতে পারে? অনুমান করতে পারছো তোমরা? Yes, you are absolutely right. The answer is if there is no struggle. Games become dash if there is no competition, dash them. দেখো, গ্যাপ স্থানের পূর্বে আমরা যদি লিঙ্কিং ভার্ব পাই, অর্থাৎ লিঙ্কিং ভার্ব গুলো কি তোমাদের জানা আছে? ওকে, আমি বলে দিচ্ছি। am, is, are, was, were, appear, look, become, এই ওয়ার্ডগুলো যদি তোমার গ্যাপ স্থানের পূর্বে থাকে তাহলে আমরা গ্যাপ স্থানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে লাইভ গেম বিকামস কেমন হয়? গেমস বিকাম কেমন হয়? ডাল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন, ড্যাশ দেম, ইন দেম, যদি সেখানে কোনো প্রতিযোগিতা না থাকে, অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি ড্যাশ ফরসিন। দেখো, যখন আমরা গ্যাপ স্থানের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব পাই এবং গ্যাপ স্থানের পরে মেইন ভার্ব পাই তাহলে আমরা মাঝে একটি অ্যাডভার্ব ব্যবহার করব। ঠিক আছে? তাহলে ইফ দ্য রেজাল্ট ক্যান বি, তাহলে কেমন হতে পারে? গেমস বিকাম ডাল if there is no competition in them and if the result can be easily foreseen. Okay? No matter we win the game or lose it, the dash, the contest, the greater the interest. A dash is not real triumph unless dash the sides are equally dash. Whether we like it or not, life is a dash competitive examination. তাহলে দেখো কি বলছে? The dash, the contest, the greater the interest. যত তত বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয় কিন্তু। তাহলে দেখো, আমরা পরের অংশে, সেন্টেন্সের পরের অংশ দেখতে পাচ্ছি যে দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট। তাহলে আমরা এখানেও একটা কি করব? কম্পারেটিভ ফর্ম বসাবো অ্যাডজেক্টিভের। ঠিক আছে? আর এটা মনে রাখবো যে ডেফিনিট আর্টিকেলের পরে আমরা দা, ডেফিনিট আর্টিকেল যেহেতু দা, এরপরে আমরা একটা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে পারি অ্যাডজেক্টিভের। তাহলে আনসার কি হতে পারে? থিনার। থিনার বলতে এখানে তীব্র অর্থে ব্যবহৃত হয়েছে। এ ড্যাশ ইজ নট রিয়েল ট্রায়াম্ফ। তাহলে এ একটি আর্টিকেল, তাহলে এরপরে আমরা একটা নাউন খুঁজে বের করব, একটি নাউন হবে এখানে। তাহলে সেন্টেন্সের অর্থ অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আমরা এখানে কি পেতে পারি? ভিক্টরি। ওকে, এ ভিক্টরি ইজ নট রিয়েল ট্রায়াম্ফ। একটা বিজয় সত্যিকার উচ্চতায় পৌঁছাতে পারে না আনলেস ড্যাশ দ্য সাইডস আর ইকুয়ালি ড্যাশ। তাহলে যদি না তোমার উভয় পক্ষই, তাহলে উভয়ের ইংরেজি কি? বোথ। ওকে, বোথ দ্য সাইডস আর ইকুয়ালি হোয়াট? ইকুয়ালি স্ট্রং। তাহলে উভয় পক্ষকে কি হতে হবে? সমানভাবে শক্তিশালী হতে হবে। Whether we like it or not, life is a dash competitive examination.
আমরা এটাকে পছন্দ করি বা না করি, লাইফ ইজ এ ড্যাশ কম্পিটিটিভ এক্সামিনেশন বাট কন্টিনিউয়াস। ওকে, এটা একটা চলমান প্রতিযোগিতামূলক পরীক্ষা। ওকে ওকে, আমরা এখন পরবর্তী বোর্ডে যেতে পারি। ওকে, পরবর্তী বোর্ডের কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে তোমার চট্টগ্রাম বোর্ড 2020 থেকে। তাহলে আমরা একটু ওয়ার্ড গুলো দেখে নিই। থিঙ্ক, পজিটিভ, অ্যারাইজ, হিন্ডার, নর্মাল, অ্যাভয়েড, মেইনলি, হ্যাম্পার, কজ, প্রসপারিটি। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা প্যাসেজটির হাফ পড়ে নিই। স্টুডেন্ট পলিটিক্স ড্যাশ দ্য নর্মাল প্রোগ্রেস অফ এ স্টুডেন্ট। তাহলে ছাত্র রাজনীতি কি করে, স্বাভাবিক স্টুডেন্টদের স্বাভাবিক অগ্রগতিকে কি করে, বাধাগ্রস্ত করে। তাহলে আমরা এখানে ওয়ার্ড খুঁজে পাই কিনা, ইয়েস, হিয়ার হিন্ডার। হিন্ডার মিন্স বাধাগ্রস্ত করা, তাহলে আনসার হলো হিন্ডার্স। তাহলে এস যুক্ত হলো কেন স্টুডেন্ট, তোমরা কেউ বলতে পারবে? ইয়েস, স্টুডেন্ট পলিটিক্স এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে। আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা ভার্বের সাথে এস বা এস যুক্ত করব। ওকে, ইট ব্রিংস ড্যাশ টু এ ফিউ বাট ড্যাশ হার্ম টু মেনি। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এখানে একটা অবজেক্ট হিসেবে আসবে। তাহলে অবজেক্টটা আমরা কি হিসেবে কিভাবে পাবো, অবজেক্টটা এখানে নাউন হবে। ঠিক আছে, তাহলে এটা কি আনে, ইট ব্রিংস প্রসপারিটি টু এ ফিউ। ওকে, ইট ব্রিংস প্রসপারিটি খুব অল্প সংখ্যকের জন্য প্রসপারিটি নিয়ে সমৃদ্ধি নিয়ে আসে, বাট কজেস হার্ম টু মেনি। আমরা এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এস যুক্ত করেছিলাম, এখানেও সেই অর্থে ব্যবহার করব। Because of student politics dash administration of a college or university is dash। তাহলে স্টুডেন্ট পলিটিক্স এর কারণে কি হচ্ছে, নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন। দেখো অ্যাডমিনিস্ট্রেশন এখানে নাউন, তাই আমরা এর আগে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে সেন্টেন্সের অর্থ অনুযায়ী ওয়ার্ডটি হচ্ছে নর্মাল এবং এটা একটি অ্যাডজেক্টিভ। অফ এ কলেজ অর ইউনিভার্সিটি ইজ, কি হচ্ছে, কলেজ আর ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাহত হচ্ছে। যেহেতু এটা একটা প্যাসিভ ভয়েস, দ্যাটস ওয়াই আমরা অক্সিলারি ভার্ব ইজ এর পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। ওকে, অ্যাজ এ রেজাল্ট দেয়ার ড্যাশ সেশন জ্যাম, যার ফলে সেশন জ্যামের সৃষ্টি হয়। তাহলে কি হতে পারে, অ্যারাইজেস। ওকে, ফর দিস প্রবলেম অফ ক্যাম্পাস স্টুডেন্ট পলিটিক্স is dash. For this problem of campus student politics is dash responsible। তাহলে এখানে আনসার কি হতে পারে স্টুডেন্ট, তোমরা বলতে পারবে? ওকে, দেখো এখানে আমরা মেইনলি পেয়েছি। তাহলে মেইনলি কিভাবে হলো খেয়াল করবে, আমরা যখন এখানে দেখো রেসপন্সিবল কে মডিফাই করছে মেইনলি। ওকে, রেসপন্সিবল কে মডিফাই করার জন্য অ্যাডভার্ব মেইনলি এখানে আমরা ব্যবহার করেছি। ওকে, সো উই শুড ড্যাশ দ্য নেসেসিটি অফ স্টুডেন্ট পলিটিক্স। ওকে, দেখো শুড হচ্ছে মডেল অক্সিলারি, কাজে এখানে আমরা যেই ভার্বটা ব্যবহার করব সেটা কি হবে, এখানে একটি ভার্ব আসবে থিঙ্ক, এর ভার্বটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমরা জানি মডেলস এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। Either we should dash student politics or we should bring about a dash change in this sector। তাহলে হয় আমাদের স্টুডেন্ট পলিটিক্স কে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, অথবা আমাদেরকে কি করতে হবে, একটা what type of change in this sector? Yes, we should bring about a positive change in this sector। Okay, আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা বোর্ড কোয়েশ্চেন গুলো, আরো যে বোর্ড কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি রুলসগুলো জানো কিন্তু সেগুলো প্র্যাকটিস করো না,
তাহলে কি কোনো উপকারে আসবে? তাই তোমাকে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নিজেকে মূল্যায়িত করার জন্য। আজকে আমার ক্লাস এতটুকুই। ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।